আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান, সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। তারা এখনো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন জনকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। আইন থেকে দল নিষিদ্ধ করার যে ক্লজটা ছিল এটাকে বাদ দেওয়া হয়েছে, এটা খুবই ষড়যন্ত্রমূলক কায়দায় বাদ দিয়েছে তারা। আমরা বিচারিক প্রক্রিয়া এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাইনি। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলেনা হায়াত আইভি গ্রেপ্তার, নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে দুর্বৃত্তের হামলা। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে, চাঁদাবাজি, ইফটিজিং, মাদক সহ অপহরণের মতো অপরাধ। এবং জম্মু কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দরের ড্রোনের আঘাত, 3টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ভারতের। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত 10টায় শুরু হয়ে সারা রাত চলে এই কর্মসূচি। এতে যোগ দিয়েছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। কর্মসূচি থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আসিফ ইকবালের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে যাদের হাত ধরে এসেছে নতুন বাংলাদেশ, আবারও পথে সেই ছাত্র জনতা। দাবি গণ অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন, গণবিরোধী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ। বৃহস্পতিবার রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে অবস্থান নেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কয়েকশো নেতাকর্মী। পরে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন সহ দলটির নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। অবস্থান কর্মসূচিতে যোগ দেন জুলাই যোদ্ধা, আহত ও নিহতের স্বজনসহ গণ অভ্যুত্থানের শক্তি ছাত্র জনতা। বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আমরা জানতে চাই যে জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে ইন্টারিম দাঁড় হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়েছে, সেই সরকার থাকার পরও কিভাবে ফেসিবাদের দুইবারের রাষ্ট্রপতি থাকা দূষর পালিয়ে যায়। কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, ইনকেলাব মঞ্চ, জুলাই ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সবার কণ্ঠেই ছিল আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি। যারা এই দেশকে করদ রাজ্যে পরিণত করছে, অগণিত মায়ের বুক খালি করছে, দেশের টাকা পাচার করছে, দেশটাকে ধ্বংস করার সকল ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল, তারা এদেশে রাজনীতি করবে আর আমরা ঘরে বসে থাকলে হতে পারে না। আওয়ামী লীগকে হলো সাংগঠনিকভাবে নিষিদ্ধ করতে হবে, বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। দীর্ঘ 8 মাস এখনো গণ অভ্যুত্থানে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন বারবার বলে আসছে, না আমরা বিচারিক প্রক্রিয়া এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাইনি। যারা খুন করছিল তারা প্রকাশ্য রাজপথে ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন জনকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এটা তো আসলে সাধারণ জনগণের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার। বিপ্লবীরা না ঘুমিয়ে রাস্তায় বসে আছে। আমি জানতে চাই, কালকে রাত্রে কোনো উপদেষ্টা ঘুমাচ্ছে কিনা? যদি কোনো উপদেষ্টা কালকে রাত্রে ঘুমিয়ে থাকে, তাহলে তারা নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে গেছে। এদিকে ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। তবে শুধু যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নয়, সম্পূর্ণ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। এদিকে এই কর্মসূচি ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসিফ ইকবাল খান,
এখন, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এখনও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রায় 9 ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি চলছে। কর্মসূচির বিস্তারিত জানাতে যুক্ত আছেন বায়েজিদ সাদ। সাদ, জানাবেন যে কর্মসূচিতে কোনো পরিবর্তন এসেছে কিনা এবং যারা অংশ নিয়েছেন নেতাকর্মীরা তারা কি বলছেন? গত রাত 10টা থেকে এখন পুরোপুরি 10 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। আওয়ামী লীগের যে রাজনীতি সেটি নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগ দলকে নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবনটি রয়েছে যমুনা, সেটির সামনে অবস্থান কর্মসূচি পালন করে চলেছেন এবং এই অবস্থান কর্মসূচিতে রাত থেকেই প্রত্যেকটি দল মত নির্বিশেষে সবাই কিন্তু এটির সঙ্গে একাত্মতা পোষণ করেছে এবং 10টা ঘন্টা পার হয়ে গেলেও এখনো তারা এখানে অবস্থান করছেন। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এসে উপস্থিত হয়েছেন এবং তিনি উপস্থিত হওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে এখানে যারা ছাত্র জনতারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন করছে বা অবস্থান কর্মসূচি পালন করছে সেটি কিন্তু আরও একটু বেগবান হয়েছে বলাই যায়। আমরা দেখছিলাম যে গত রাতে এখানে রাত থেকে যেই অবস্থান কর্মসূচি চলছে, সকাল নাগাদ অনেকে বিশ্রামের জন্য এখান থেকে চলে গেলেও ধীরে ধীরে কিন্তু এখন আসলে সেই সংখ্যাটি বেড়েই চলেছে এবং মূলত জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের যেই দুঃশাসন এবং জনগণের উপরে যেই বর্বরতা, সেই বর্বরতার বিরুদ্ধে, অর্থাৎ যে যত মানুষ আহত হয়েছেন কিংবা শহীদ হয়েছেন সেটির জন্য আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে, এই বিষয়টি নিয়ে তারা কিন্তু বলছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে অবশ্যই বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। সে কারণেই আজকে তারা রাজপথে নেমেছেন এবং আমরা দেখছি যে জামাতের দক্ষিণ ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ ইতিমধ্যে কথা বলছেন, অর্থাৎ তিনি এই যেই অবস্থান কর্মসূচিটি রয়েছে সেটির সঙ্গে একাত্মতা পোষণের জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি বলবেন যে এই যে উপস্থিত যারা রয়েছেন এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা দেখেছি শুধুমাত্র এনসিপি নয়, এর সঙ্গে রাত থেকেই এবি পার্টি এবং খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন এবং ছাত্র শিবির সহ সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের একটাই দাবি, সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নিষিদ্ধ না ঘোষণা করা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে এবং এই যে সবাই একসঙ্গে অবস্থান কর্মসূচি পালন করা, এটি নিয়ে তারা যেমনটি বলছেন যে অবস্থান কর্মসূচি তাদের এটি চলবে এবং জুলাই আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই যেমন একই কাঁধে কাঁধ মিলে একসাথে আওয়ামী লীগ সরকার পতনে ভূমিকা রেখেছিল, ঠিক তেমনি এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য কিন্তু তারা একত্রিত হয়েছে এবং তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য এই যে দলমত নির্বিশেষে যেই অংশগ্রহণ সেটি কিন্তু তাদের এখানে আমরা দেখছি এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাদের যেই অবস্থান কর্মসূচি সেটি চলবে, সেখান থেকে তারা একেবারেই পিছপা হবেন না এবং এখানে আমরা একটি অস্থায়ী মঞ্চ করার কথা শুনছি যেটির মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এখানে যেই অবস্থান কর্মসূচিটি সেটি দীর্ঘতর হতে পারে যদি আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি সেই দাবিটি যদি না আসে তাহলে কিন্তু তারা এটি নিয়ে আরো সামনে আরো কঠোর আন্দোলনে যেতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সব শেষ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে 10 ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি চলছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন বায়েজিদ সাদ। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ
আইভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর 6:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নেওয়া হয় গোয়েন্দা কার্যালয়ে। রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে বাধা দেয় সমর্থকরা। এদিকে গ্রেপ্তারের পরে আইভিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইমরান আলী সজীবের তথ্যে ও আব্দুল্লাহ আল মামুনের ছবিতে বিস্তারিত। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির দেওভোগের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। সাবেক মেয়রকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তার কর্মী সমর্থকেরা। আইভির সমর্থকেরা মসজিদে ঘোষণা দিয়ে বাড়িটির সামনে অবস্থান নেন। পরে বাসভবনের দিকে যাওয়ার 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। মার্কা না, উনি কোনো দলের না, উনি সবার। আমরা চাই ভাবে থাকবো। যদি কোনো কাগজপত্র আইনত হয় ওনার বিপক্ষে, তাহলে ওনারা নিয়ে যাবো। 8 মাস পরে কেন তার বাড়িতে এমন ভাবে আসলো, আসার কারণটা কি? পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতভর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। পরে ভোরে সাবেক এই মেয়রকে গ্রেপ্তার করা হয়। যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল, কেউ কোনো কথা বলে নাই, তখন আইভি আওয়াজ তুলেছে। এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইভিকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 2টি থানায় হত্যা ও হত্যা চেষ্টা সহ 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল। আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদর্শ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। এদিকে আইভিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীর বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এখন নারায়ণগঞ্জ। তীব্র হচ্ছে ভারত পাকিস্তান সংঘাত। সীমান্ত এলাকায় রাতভর পাকিস্তানের বেশ কয়েকটি হামলা চেষ্টা নস্যাতের দাবি করেছে ভারত। পাল্টা জবাবে লাহোর, পিন্ডি আর করাচি সহ পাকিস্তানের বেশ কিছু শহরে হামলা এবং চীনের তৈরি ক্ষেপণাস্ত্র ও রাডার সিস্টেম ধ্বংসের দাবি করছে নয়াদিল্লি। পাকিস্তান এসব দাবি প্রত্যাখ্যান করলেও ব্ল্যাকআউটে আর কারফিউয়ে রাতভর আতঙ্ক ছেয়েছিল ভারত পাকিস্তান সীমান্তের বিস্তীর্ণ অঞ্চলে। নুজহাত কামালের প্রতিবেদন। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সাথে ভারতের সীমান্ত সুরক্ষা জোরদারের পাশাপাশি বৃহস্পতিবার রাতভর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, রাজস্থান আর গুজরাটে জারি করা হয় কারফিউ আর রাত্রিকালীন ব্ল্যাকআউট। চণ্ডীগড় আর হরিয়ানার পাঞ্চকুলা, আম্বালা ও সিরসায় বাসিন্দাদের আলো নিভিয়ে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়। পূর্ব সতর্কতা হিসেবে কাশ্মীর উপত্যকা জুড়ে বিচ্ছিন্ন রাখা হয় বিদ্যুৎ সংযোগ। বিতর্কিত কাশ্মীর ইস্যুকে ঘিরে 2 দশকের সবচেয়ে বড় সামরিক সংকটের মুখে দক্ষিণ এশিয়ার 2 পরাশক্তি। আখনুর, সাম্বা ও কাঠুয়া সহ জম্মুর বেশ কিছু শহর আর এলাকায় রাতের আকাশ চিরে দেখা যাচ্ছিল ক্ষেপণাস্ত্র আর ছুটন্ত লালচে আলো। প্রায় 2.5 ঘণ্টা ধরে টানা সাইরেন আর মুহুর্মুহু বোমা বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হচ্ছিল উপত্যকা। সংঘাতের দ্বিতীয় দিনে রাত প্রায় 1টার দিকে কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত ও জম্মুর মিলিটারি স্টেশন, জয়সলমীরের বিমানঘাঁটি, অমৃতসর, পাঠানকোট, উদামপুর সহ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের 15টি সামরিক ঘাঁটিতে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ নয়াদিল্লির। দাবি করা হয় জম্মুর সাতওয়ারি, সাম্বা, রণবীর সিংপুরা ও আর্নিয়া শহরে পাকিস্তানের ছোড়া 8টি ক্ষেপণাস্ত্র ধ্বংসের। কোনো আর্থিক বা জানমালের ক্ষতি ছাড়াই সব হামলা রুখে দেওয়ার দাবি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। পাকিস্তানের বিরুদ্ধে বুধবার শুরু হওয়া অপারেশন সিন্দুর চলমান, জানিয়েছে নয়াদিল্লি। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলাকায় অস্ত্রবিরতি পুরোপুরি ভেঙে পড়ার মধ্যেই রাতভর পাল্টা হামলার প্রস্তুতি প্রকাশ করে ভারত। যুদ্ধের আবহের মধ্যেই ছড়ায় পাকিস্তানের JF-17 ও F-16 বোমারু বিমান ভূপাতিত এবং রাজধানী ইসলামাবাদে ভারতের হামলার উড়ো খবর। ক্রুজ মিসাইলের বিকল্প ইসরায়েল নির্মিত হ্যারপ ও হার্পি কামিকাজি ড্রোন মোতায়েন করে ভারতীয় বিমান বাহিনী। আরব সাগরের উত্তরে রণতরী মোতায়েন করে ভারতীয় নৌবাহিনী। পরিস্থিতির অবনতির জন্য পারস্য উপসাগরীয় দেশগুলোকে দায়ী করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
এর আগে রাতভর আতঙ্ক আর উত্তেজনার মধ্যেই ইসলামাবাদ ভারতের 15টি এলাকায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে, দাবি করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কল্পকাহিনী ফেঁদেছে ভারত সরকার এবং পাকিস্তানের ভাবমূর্তি নষ্টে বেপরোয়া মিথ্যা প্রচারণা চালাচ্ছে। দুদিনের সংঘাতে সীমান্তের দুপাশে প্রাণ গেছে অর্ধশত মানুষের। শুক্রবার ভোরের আলো ফুটতে থাকার মধ্যেই ধীরে ধীরে বিদ্যুৎ সংযোগ ফিরতে শুরু করে জম্মু কাশ্মীরে। নুজহাত কামাল, এখন বিশ্ব। অপারেশন সিন্দুর ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। পেহেলগাম ইস্যুতে যুদ্ধ পরিস্থিতি তৈরি করায় ভারতকে উচিত জবাব দেওয়ার পক্ষে পাকিস্তানের সাধারণ জনতা। প্রয়োজন হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চান তারা। অন্যদিকে উত্তেজনা প্রশমনে পদক্ষেপের দাবি জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের। তৌহিদুর রহমানের প্রতিবেদন। 22 এপ্রিল পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা ইস্যুতে 6 মে মধ্যরাতে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। নয়াদিল্লির আক্রমণ প্রতিহত করা ছাড়াও পাল্টা আক্রমণের মাধ্যমে উচিত জবাব দিচ্ছে ইসলামাবাদ। এর মধ্য দিয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চরম পর্যায়ে পৌঁছেছে সংঘাত উত্তেজনা। লড়াইয়ের ময়দানে সমরাস্ত্র ছাড়াও নানা পদক্ষেপে নিজেদের শক্তির জানান দিচ্ছে পাকিস্তান ও ভারত। সন্ত্রাসী লক্ষ্যবস্তু দাবি করে নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করায় শেহবাজ শরীফ সরকার যেমন কঠোর পদক্ষেপ নিচ্ছে, তেমনি প্রতিশোধের নেশায় জ্বলছে পাকিস্তানের সাধারণ জনতাও। পাকিস্তানের কতটা শক্তি সামর্থ্য আছে তা ভারতকে বুঝিয়ে দেওয়ার এখনই সঠিক সময় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাধারণ নাগরিকরা। তাদের অভিযোগ, সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ের সাহস না থাকায় বেসামরিক জনগোষ্ঠী ও নিরীহ মানুষকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে ভারত। প্রয়োজন হলে দেশটির বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি পাকিস্তানি জনতার। इंडिया को बता दिया जाए कि हम पाकिस्तानी हैं और हम सिर्फ पाकिस्तानी होने के साथ साथ हमारे आवाम के पास, हम सब के पास जज्बा ईमानी है। हमारे पास जो जज्बा है वो दुनिया की किसी कौम के पास जज्बा नहीं है। ये इंडिया का कोई नया तरीका तो है नहीं, ये पुराना तरीका ही है कि वो हमारी फ्रंट फोर्स से तो नहीं लड़ सकता। वो ये बस्तियों पे, निहत्तों पे जो है ड्रोन अटैक्स कर रहा है और हमें डराने की मतलब एक नाकाम कोशिश कर रहा है। और डरे वो अल्हम्दुलिल्लाह पहले भी नहीं थे, हम अभी भी डरे नहीं। लाइफ हमारी नॉर्मलाइज है यहाँ कराची के अंदर हम बैठे हैं इस वक्त। लेकिन जब तक अभी क्योंकि टाइम ऐसा आ गया कि इनको ना जवाब देना बहुत ज़रूरी हो गया। इनको इनकी ज़बान से ही हमें यानी कि जो जिस तरह इन्होंने किया है सेम हमें भी उनके साथ मिसाइल अटैक करना चाहिए। এদিকে যুদ্ধ উত্তেজনায় পাকিস্তান সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রামবাসীরা রয়েছেন চরম আতঙ্কে। উভয় দেশের সেনাদের গোলাগুলিতে ক্ষয়ক্ষতির শিকার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার অনেক বাসিন্দা। এই অবস্থায় সরকারের কাছে যুদ্ধবিরতির জোর দাবি জানিয়েছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের জনগণ। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে উঠেছে বলেও মনে করছেন তারা। आगे हम सरकार से ये अपील करना चाहते हैं कि सीज फायर ये जल्द से जल्द करवाएं और अमन शांति करवाएं, आगे वो नुकसान ना हो। उधर में कुछ नहीं रहा, बंद होना चाहिए, शांति होनी चाहिए। हम बोलते हैं हम खुदा के लिए हमें शांति दे दो, शांति करो, सभी करो शांति। অতীতেও কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে 1947, 1965 এবং 1971 সালে 3 বার যুদ্ধে জড়িয়েছে পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুদেশ। 1999 সালের কার্গিল সংঘর্ষও দুদেশের মধ্যে উত্তেজনার উল্লেখযোগ্য উদাহরণ। তবে পাকিস্তানের দ্বারা পেহেলগামে হামলা হয়েছে এর জোরালো প্রমাণ না থাকায় ভারতের অপারেশন সিন্দুর আন্তর্জাতিক মঞ্চে ন্যায্যতা পাওয়ার ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন এখন বাজার। নোয়াখালীতে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। চাঁদাবাজি, অপহরণ, মাদক, ইভটিজিং এর মতো অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। এলাকায় আধিপত্য বিস্তার কিংবা তুচ্ছ বিষয়ে দ্বন্দ্ব থেকে ঘটছে হত্যার মতো ঘটনাও। প্রশাসন তৎপরতা বাড়ালেও অপরাধ প্রবণতা থামছে না কিছুতেই। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে জানাবেন নাসিম শুভ। চলতি বছরের 28 এপ্রিল সন্ধ্যা 7:51 নোয়াখালীর বেগমগঞ্জের গঙ্গাবর এলাকায় সিসিটিভির ফুটেজে ফুটে ওঠে লাবিব নামের এক তরুণকে অপহরণের দৃশ্য। এ সময় বাধা দিতে আসলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইয়াসিন নামের এক যুবক। এই ঘটনার একদিন আগে 27 এপ্রিল জেলা শহর মাইজদি বার্লিংটন মোড়ে
তুচ্ছ ঘটনা নিয়ে কুপিয়ে আহত করা হয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভির ছোট ভাই স্কুল ছাত্র শাহরিয়ার হাসানকে। এসব ঘটনায় গ্রেপ্তারকৃতরা অধিকাংশই উঠতি বয়সী কিশোর। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ে জড়িয়ে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত, চাঁদাবাজি, ভাঙচুর, মাদক অপহরণ, হত্যাসহ অসংখ্য অপরাধ করছে শিক্ষার্থীরা। গেল এক মাসেই এক উপজেলাতেই ঘটেছে 3টি হত্যার ঘটনা। আমার ঘরের দরজা জানালা থেকে শুরু করে আমার ঘরের কিছুই রাখে না, প্রত্যেকটা জিনিস তারা নিয়ে গেছে। প্রশাসনও অনেকবার বলা হয়েছে, প্রশাসন এটা পদক্ষেপ নিতেছে না। এগুলো নারকেল সুপারি এগুলা নিজেরা পারে, এরা নিজেরা খায়, নিজেরা করে, এগুলোতে মাদক সেবন করে তারা। এরা সমাজে বিভিন্নভাবে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, একবার এক এক রকমের এদের বিস্তার করতেছে। হরিনামপুর বাজারে তারা কয়েকবার মহড়া দিয়েছে এবং বাজারে সাউন্ড গ্রেনেড এবং দেশীয় অস্ত্রশস্ত্র এগুলো আবির্ভাব হইতে একে অপরের সাথে মারামারি করছে। স্থানীয়রা জানান, ক্লাসের সময় শহরের অলিগলি কিংবা পার্কেই ঘোরাঘুরি করতে দেখা যায় কিশোর গ্যাংয়ের এসব সদস্যদের। এদের আইনের আওতায় আনতেই প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের। আমরা যখন স্কুলে আসি তখন আমাদের পিছনে পিছনে ছেলেগুলো থাকে এবং বিভিন্ন ধরনের কথা বলে, যার কারণে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে যাই। গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে এই পথ থেকে ফিরে আসুক, আর এই ধরনের অপরাধ আমরা কখনোই কাম্য নয়, এটা আমরা কখনোই চাই না। রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব যদি একটু ভালো ভূমিকা পালন করে, স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে, তাহলে আমরা এই ক্ষেত্রে নিস্তার পাব। পুলিশ বলছে অপরাধীদের দমনে সক্রিয় তারা। কিশোর অপরাধীদের অপরাধ প্রবণতা কমিয়ে আনতে রাজনৈতিক ও সামাজিকভাবেও ভূমিকা নেয়ার পরামর্শ পুলিশের এই কর্মকর্তার। কাউন্সিলিং, মোটিভেশনাল বিভিন্ন কার্যক্রম আমাদের হাতে রয়েছে। আমাদের যখন যেখানে যে সংবাদগুলো আমাদের আসছে কিশোর গ্যাং সংশ্লিষ্ট যে অপরাধের বিষয়গুলো, আমরা তাৎক্ষণিকভাবে সেটা রেসপন্স করছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। চলতি বছরের এপ্রিল মাসে নোয়াখালীর 9টি উপজেলা থেকে পাইপগান, বন্দুক, কিরিচ, চাইনিজ কুড়াল, ব্রেকার, রামদা ও চাপাতি সহ 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব অস্ত্র ও মাদক কারবারে জড়িত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। এখন নোয়াখালী। জৌলুস হারিয়েছে রাজশাহীর কালুহাটি পাদুকাপল্লী। বন্ধ অধিকাংশ কারখানা। বছরের 60 কোটি টাকার ব্যবসা নেমেছে তলানিতে। জুতা স্যান্ডেল তৈরির কারিগররা বেছে নিয়েছেন ভিন্ন পেশা। উৎসব ঘিরে ব্যবসার স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন কিছু কারখানা। সজীব আহমেদের ছবিতে জানাবেন রাকিবুল হাসান। পথচলায় পায়ের যত্নে পাদুকার কদর কার কাছে নেই। তবে শিক্ষার্থী নির্ভর অর্থনীতির রাজশাহী শহরে সামর্থ্যের দৌড়ে শুধু ব্র্যান্ড শপ নয়, বছরের বেশিরভাগ সময়ে নির্ভরতা থাকে স্থানীয়ভাবে তৈরি জুতা স্যান্ডেলে। কম দামে এখানে পাই, ওখানে 1500-2000 টাকা দামে স্যান্ডেল কেনা তো সমর্থ আমাদের অনেক সময় থাকে না। এখানে যদি 60 টাকাতে স্যান্ডেল কিনবেন আপনার তাও আছে, 3000 টাকাতে স্যান্ডেল কিনবেন তাও আছে। এখানে আপনার যে বাজেট নিয়ে আসবেন সেই বাজেটে স্যান্ডেল পাবেন, কিন্তু একটা শোরুমে গেলে আপনার সেটা হবে না। আমাদের এখানে মিডিয়াম শ্রেণীর লোক যারা, তারাই আসে, এবং যারা একটু অবস্থাশালী তারা হয়তো বাটা, লোটো, এফএক্সে যায়। বাজার জুড়ে নানা ডিজাইন আর পায়ের সৌন্দর্য বাড়িয়ে দেয়া এই পাদুকার যোগান আসে রাজশাহীর কারিগরদের থেকে। মেট্রোপলিটন বা উপজেলার বাজারগুলোই 45% চাহিদা পূরণ হয় স্থানীয় উৎপাদনেই। চলুন যাই ক্লাস্টার ভিত্তিতে গড়ে ওঠা পাদুকা শিল্পের সেই গ্রামে। পৌঁছে গেছি রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটি গ্রামে, যে গ্রামে একসময় 150-র বেশি পাদুকা বা জুতা স্যান্ডেল তৈরির কারখানা ছিল। এখানে পরিকল্পনার অভাব, ঋণখেলাপি আর বৈষম্যে সেই শিল্প এখন প্রায় হারাতে বসেছে, যা কিনা প্রমাণ দিচ্ছে এই গ্রামের ছবি। 1980 সাল থেকে এক এক করে পুরো গ্রামেই বাড়ির পাশে সুবিধাজনক জমিতে কারখানা করে গ্রামবাসীরা। গুচ্ছগুচ্ছভাবে গড়ে ওঠা এই ক্লাস্টার শিল্পে কাটিং, সেলাই, ফিটিং, রংসহ নানা খাতে প্রায় 10,000 শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়। তবে এখন সে জৌলুস হারিয়েছে শিল্পটি। করোনাকালের ধাক্কা সামলে উঠতে না উঠতে 5 আগস্টের প্রভাব পড়েছে এই শিল্পে। আত্মগোপনে থাকা ব্যবসায়ীদের থেকে টাকা তুলতে না পারায় ঋণ নিয়ে বিপাকে পড়েছে কারখানা মালিকরা। ঋণের চক্রবৃদ্ধির ফাঁদে পড়ে অনেকেই গুটিয়েছেন কারখানা। তাতে পুঁজি হারিয়ে কেউ কেউ বেছে নিয়েছেন ভিন্ন পেশা। মার্কেটে মার খাওয়া যাওয়ার পর অনেক কারখানাদার আছে, দেখা যাচ্ছে কারখানা বন্ধ করে এখন গার্মেন্টসে কর্ম করে দিচ্ছে। আগে দেখা যাচ্ছে কারখানা ছিল মোটামুটি 50-60টা, এখন কারখানা বন্ধ হয়ে যায় মোটামুটি হাতে কোনো এখন 3-4টা কারখানা কোন রকম চলে, তা এরা ধরে রাখে। সম্পর্কের খাতির অনেক ব্যবসায়িক আছে যারা মাল নেওয়ার পরে টাকা দিব বলে দেয় না। অনেক মহাজন আছে 10 লাখ, 5 লাখ, 2-1 লাখ। অনেকেই যে ভিটামাটি বিক্রি করে দেওয়াও
এখান থেকে চলে গেছে শুধু এই ব্যবসায় লসের কারণে। সেই সাথে ভারত থেকে জুতা স্যান্ডেল আমদানিতে প্রতিযোগিতায় পড়ে দেশীয় এই শিল্পটি। এ নিয়ে কাজ করছে উপজেলা প্রশাসন ও রাজশাহী বিসিক। শুধু কাটিং মেশিনটা ছিল, তাছাড়া যে সোল তৈরি করার সেই মেশিনটা এখানে ছিল না। লোন পরিশোধ না করলে তো ব্যাংক থেকে লোন আর দিবে না। মেশিন চালানোর মতো লোক সেরকমভাবে নাই, হাতে গোনা কিছু লোক আছে, সেই তুলনার ব্যবসা সেরকমভাবে নাই। সব প্রতিকূলতা কাটিয়ে এই শিল্পের হারিয়ে যাওয়া জৌলুস ফিরিয়ে আনতে ঋণ সহায়তা নিয়ে কাজ করছে বিসিক। স্থানীয় সমস্যা কাটিয়ে ফের এই শিল্পের বিকাশে নিজেদের সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে উপজেলা প্রশাসন। 4-5 বছর ডাউন হওয়ার পরে এবারই রোজারিতে কালোহাটির মাল সুন্দর একটা চাহিদা দেখা গেছে, তাতে একটু ভালো লাগছে যে কালোহাটি মাঝখানে ডাউন গেলেও আবার একটু ঘুরে দাঁড়াতে পারবে বলে আমি মনে করি। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যে যেভাবে হোক তারা আবার যাতে ফিরে আসে। তারা আমাদের কাছে ঋণের জন্য একজন আসছে, অলরেডি তাদের কার্যক্রম চলছে ঋণ প্রদানের। এই পাদুকা শিল্পের উন্নয়নে যাতে করে এটা আসলেই একটি আলোকিত শিল্প হিসেবে এখানে প্রতিষ্ঠিত হয় এবং সেখানে যেন আসলে লোকজনের কর্মসংস্থানেরও একটা বিষয় যেন সৃষ্টি হয়, সেই সমস্ত কিছু দেখে আমরা ব্যবস্থা নিব। কালুহাটির পাদুকা শিল্প বাঁচাতে 2023 সালে 63 লাখ টাকা ব্যয়ে 13টি অত্যাধুনিক যন্ত্রসহ দেশের প্রথম কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন করা হয়েছিল, যা প্রতিস্থাপনে কাজ করছে উপজেলা প্রশাসন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। আরও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, এখন বাজারে। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে নওগাঁর ঐতিহ্যবাহী মৃৎশিল্প। পূর্বপুরুষদের এই পেশা ধরে রাখতে প্রতিনিয়ত সংগ্রাম করছে পাল সম্প্রদায়ের মানুষ। দইয়ের পাত্র বা ভার তাদের শেষ ভরসা। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পারে এই শিল্পকে এগিয়ে নিতে। মাটির এই শিল্প নিয়ে আরও জানাবেন আব্বাস আলী। নওগাঁর বদলগাছি উপজেলার এনায়েতপুর গ্রামে এখনও টিকে আছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বংশ পরম্পরায় এ পেশাকে ধরে রাখতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন পাল সম্প্রদায়ের কারিগররা। মাটির তৈরি এসব জিনিসপত্রের চাহিদা কমে আসায় তাদের আয়ও টান পড়েছে। ছোট যমুনা নদীর তীরে এই গ্রামের 85টি পরিবারের অধিকাংশই যুক্ত মৃৎশিল্পের সঙ্গে। আবারও একদিন মাটির পণ্যের কদর বাড়বে, এই স্বপ্ন গ্রামের মৃৎশিল্পীদের। 70 বছর বয়সী সুনীল চন্দ্র পাল মাত্র 12 বছর বয়সে মৃৎশিল্পে হাতেখড়ি। একসময় মাটির তৈরি থালা, কলস, পানির গ্লাসের ভালো চাহিদা থাকলেও প্লাস্টিক, মেলামাইন আর স্টিলের দাপটে কমেছে মৃৎশিল্পের কদর। দইয়ের পাত্র তৈরি করাই এখন পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে একমাত্র ভরসা। বাপেরা করেছে, আমরা করেছি, হাঁড়ি, পাতিল, কলসি, খুঁটি, লাটা যত কিছু করা লাগে সব বানাবা জানি। তা এখন বর্তমানে এখনও বানাচ্ছি, এখনও বানাই, কিন্তু অতখানিটা চলে না, মানে একটু কম বানাই। জেলার বদলগাছি, মহাদেবপুর, রানীনগর ও আত্রাই উপজেলার প্রায় 5000 মৃৎশিল্পীর বাস। দিনে একজন কারিগর শতাধিক দইয়ের পাত্র বানাতে পারেন, কিন্তু খরচ বাদে প্রতিটি পাত্রে লাভ হয় মাত্র 2 থেকে 3 টাকা। মাসে প্রায় 2 লাখ পিস পাত্র উৎপাদন হয়, যার পাইকারি মূল্য 12 লাখ টাকা। কিন্তু প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না থাকায় শিল্পটি টিকে থাকবে কিনা তা নিয়ে শঙ্কায় মৃৎশিল্পীরা। তারপর বানানো এলে চলে না, না চলাতে এলে আবার দইয়ের পাতিল বানানো, স্টিকের জিনিসপত্র নামবে, সিলভার হাঁড়ি পাতিল নামবে, তৈলা চলে না। 3000 পাতিলের বানাতে 15 দিন লাগে। ওই ভাঁড় বিক্রি করলে বিক্রি 10 থেকে 12 টাকা পিস হয় বিক্রি। আগে খুব ভালো চলতো, এখন আর সব চলে না। চাহিদা কমে আসায় দামও কমে গিয়েছে এসব পণ্যের। মেলামাইন, প্লাস্টিক ও স্টিলের চাহিদার কাছে টিকতে না পেরে পেশা বদলানোর কথা ভাবছেন অনেক শিল্পী। আমাদের এই মাটি শিল্প জিনিসপত্র এখন বর্তমানে খুব সীমিত দাম, খরচা বেশি। এখন এই সব চালিয়ে কোনোভাবে আমাদের সংসার মেনটেন করতে পারি না। মৃৎশিল্পকে বাঁচাতে প্রয়োজন সরকারি সহায়তা।
এছাড়া বেশ কিছু পরামর্শ দেন স্থানীয় বিসি কর্মকর্তা। আমরা চেষ্টা করতেছি যে এরকম উদ্যোক্তা তারা নতুনভাবে আধুনিক জ্ঞান নিয়ে বা নলেজ নিয়ে যদি তারা আসে, সেক্ষেত্রে কিন্তু এই সেক্টরে কিন্তু পুনরায় আবার এই যে আমাদের হারানো যে ঐতিহ্যটা আমরা কিন্তু ফিরে পাবো। এমনকি এই ক্ষেত্রেও কিন্তু আমার অনেক বড় একটা কর্মসংস্থানের সুযোগ থাকবে। শত বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সঠিক ব্যবসায়িক পরিকল্পনারও প্রয়োজন রয়েছে। তা না হলে একসময় হারিয়ে যাবে ঐতিহ্যবাহী এই শিল্পের কারিগররা। এখন নওগাঁ। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। চলতি বছর ফেনীতে ইরি ও বোরো ধানের ভালো ফলন হয়েছে, যাতে 2024 সালের বন্যায় আমন ধানের যে বিপর্যয় নেমে এসেছিল তা কিছুটা কাটিয়ে উঠতে পারায় খুশি কৃষকেরা। কৃষি বিভাগ বলছে এবারের আবাদ উৎপাদন ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। সোলেমান জালিমের প্রতিবেদন। গেল আমন মৌসুমে 2 দফায় ধান লাগিয়েও তুলতে পারেনি ঘরে, বেশিরভাগই নষ্ট হয়েছে বন্যার পানিতে। চলতি ইরি ও বোরো মৌসুমে 116 শতক জমিতে ফলন ভালো হওয়ায় কিছুটা স্বস্তিতে ফেনী সদর উপজেলার শরশুদি ইউনিয়নের জাহানপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম। গতবারে বন্যা বহুত লস খাইছি, তারপর বেশি ভালো হলো সুবিধাটা। এবারে বন্যা 116 ডিসিম করছি, আল্লাহ দিলে খুব ভালো আছে হয়েছে ধান। চলতি বছর অনুকূল আবহাওয়া ও পরিমিত বৃষ্টি হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী, দাগনভূঞা ও সদর উপজেলায় চলছে ধান কাটার ধুম। যেভাবে পারছে কেউ মারাই করছেন, আবার কেউ কষ্টের ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। গতবার তো বন্যার কারণে ধান মারি গেছে, আমরা ধান পাইয়ে নাই, মানে ফসি গেছে, সব ফসি গেছে। এবার ধানের ফসল ভালো হয়েছে, আর এখানে যেমন ধান গতবার মার গেছে ধান ভালো হয়েছে। যে ধান বদলটার রেট বেশি, 1100 টাকা, 1200 টাকা, 1100 টাকা। তবে সব মাঠেই কৃষকের হাসি নেই। সদর ও পরশুরামের কিছু অংশে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ ও পোকার আক্রমণ। নষ্ট হয়েছে বেশ কিছু ধানের ক্ষেত। পেছনের কারণ হিসেবে কৃষি বিভাগের দেয়া বীজের মানকে দুষছেন চাষিরা। কৃষি অফিস থেকে বীজ দিয়েছিল কিছু, তো আমরা এক কানে 1.5 কানের মতো দান করেছিলাম, সব মার গেছে। 2বার করে ওষুধ দিলাম, কৃষি অফিসারও আইয়েনও দেখেনও। কৃষি বিভাগ বলছে চলতি বড় মৌসুমে এবার আবাদ ও ফলন দুটোই রেকর্ড ছাড়াবে। কিছু মাঠে ধানের ক্ষতি হলেও তা কাটিয়ে উঠতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। আমাদের কর্তন হয়েছে প্রায় 76% জমি। আশা করতেছি 8-10 দিনের মধ্যে আমরা আমাদের পুরো ধান কাটা সম্ভব হবে। তো মাঠে কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি এই বছর। কিছু বৃদান 28 এবং বৃদান 29-এ নেক ব্লাস্টের আক্রমণ লক্ষ্য করা গেছে। ওভারঅল এটার পরিমাণ খুবই কম। কৃষি বিভাগের তথ্য বলছে চলতি ইরি বড় মৌসুমে আবাদ হয়েছে 31,408 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,22,237 টন, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। সুলাইমান ডালিম, এখন ফেনী। প্লাস্টিক, অ্যালুমিনিয়াম সহ আধুনিক জিনিসপত্রের দৌরাত্মে সারা দেশে কুমার শিল্প বিলীন হতে চললেও নড়াইলে বেশ কয়েকটি গ্রামের চিত্র এখনও ব্যতিক্রম। জেলার অন্তত 15টি গ্রামের 5 শতাধিক কারখানায় এখনও মাটির তৈরি হরেক রকমের জিনিসপত্র বানিয়ে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন অন্তত 12,000 মানুষ। এবছর মৌসুম শুরু হওয়ায় ব্যস্ততা বেড়েছে কুমারপাড়াগুলোতে। পুরুষের পাশাপাশি কাজ করছেন পরিবারের নারী, শিশু ও বৃদ্ধরা। ইমরান হোসেনের প্রতিবেদন। নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের চিত্রা নদীর পারে চণ্ডীতলা গ্রামটির কুমারদের ইতিহাস শত বছরের। এই গ্রামের বেশিরভাগ মানুষ মাটির বিভিন্ন সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করেন। বংশ পরম্পরায় এ জনপদের বেশিরভাগ পরিবার এখনও বাবা ঠাকুরদার পেশাকে ধরে রেখেছেন। চণ্ডীতলা গ্রামের একজন মৃৎ কারিগর কালীপদ পাল 5 দশকেরও বেশি সময় ধরে কুমারের চাকা নিজ হাতে ঘুরিয়ে নিপুণ হাতে তৈরি করছেন মাটির তৈরি বিভিন্ন সামগ্রী। প্রতিদিন কাজ করেন সকাল থেকে সন্ধ্যা অবধি। নতুন প্রজন্মের কেউ এই কাজের প্রতি আগ্রহী না বলে জানান তিনি। 55 বছর 56 বছরই এই কাজ করি, তো এতে মেলা কষ্ট হয়, তো খাটনি হয়। ছেলে ফেলেরা আর শিখতেছে না, কেউ শিখিনি, আমরাও শিখিনি যে তোরা আর এ করিস না,
অন্য কাজ করে খাস সেও ভালো। শুধু কালীপদ পালি নয়, নড়াইল জেলার চণ্ডীতলা, কুমারডাঙ্গা, রতডাঙ্গা, রায়গ্রাম, ছোট কালিয়া সহ জেলার অন্তত 15টি গ্রামের 5 শতাধিক কারখানায় বিরামহীনভাবে চলছে কুমারের চাকা। ব্যস্ত সময় পার করছেন গ্রামের বেশিরভাগ মানুষ। বাড়িতে বাড়িতেও কুমারের চাকা ঘুরছে দিনরাত। কেউ মাটিতে পানি মিশিয়ে কাদা নরম করছে, কেউ মাটির তৈরি জিনিস রোদে শুকানোর কাজ করছে, কেউ আবার ব্যস্ত এসব পুরানোর কাজে। কুমারপাড়াগুলোতে তৈরি হচ্ছে রান্নাঘরের হাঁড়ি, কড়াই, ফুলের টব, কলস, পিঠার ছাঁচ সহ অন্তত 30 রকমের গৃহস্থালী জিনিস। স্থানীয় চাহিদা মিটিয়ে এ সকল মাটির তৈরি পণ্য যাচ্ছে বেশ কয়েকটি জেলায়। আমাদের কাজের মাল অনেক জেলায় চলে যায়, বানানোর বিভিন্ন প্রকারের মাল আছে, সব নিয়ে চলে যায় পাইকারি আর কি। জায়গা ঘুরে কম, এতে পয়সা কম, পরিশ্রমও বেশি। এই কাজে যে মানে মজুরি আছে তাতে আমার তো সংসার আসলে চলে না, তবু করে যাতে কেন জাতীয় ব্যবসা। এত কষ্ট করে যদি মর্যাদা না পাওয়া যায়, সরকার যদি কিছু না করে আমাকে, তাই আমরা কি করে চলবো? ব্যবসার পরিধি বাড়াতে বিসিক পাশে থাকবে বলে জানান এই কর্মকর্তা। প্রশিক্ষণ সহ সহজ শর্তে ঋণ দিয়ে এ শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টার কথাও জানান তিনি। তাদের এই আদি পেশাটাকে টিকিয়ে রাখার জন্য বিসিক নড়াইল সবসময় তাদের পাশে আছে। তাদের পণ্যটা প্রসারের জন্য আমরা মেলা স্টল প্রদান করে থাকি এবং তাদের এই পণ্যটা প্রসারের জন্য আমরা যাতে আরও তারা যাতে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিতে পারে সেজন্য আমরা তাদের পাশে থাকব। বছরে অন্তত 10 কোটি টাকার মাটির তৈরি পণ্য বেচা কেনা হয় এ জেলায়। এখন নড়াইল। আরও একটি বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত এখন বাজারে। টানা 2 মাসের বেশি সময় ধরে ইসরায়েল অবরোধে খাদ্য সামগ্রী ফুরিয়ে আসায় 2-1 দিনের মধ্যেই বন্ধের পথে গাজা উপত্যকায় বিনামূল্যে খাবার বিতরণ কার্যক্রম। প্রতিদিন 4 থেকে 5 লাখ মানুষের মাঝে খাবার বিতরণ করা কমিউনিটির রান্নাঘরগুলো বন্ধের পথে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও ক্ষুধায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে নষ্ট পচা খাবার মুখে তুলে নিচ্ছেন অনেক বাসিন্দা। তহিদুর রহমানের প্রতিবেদন। পোকায় ধরা নষ্ট আটা দিয়ে তৈরি করা হচ্ছে রুটি, এমনকি ফেলনা পাস্তা গুঁড়ো করে রুটি তৈরি করছেন কেউ কেউ। এভাবেই ক্ষুধা নিবারণে লড়াই করছেন গাজাবাসী। আগ্রাসনের মধ্যেই 2 মাসের বেশি সময় ধরে ইসরায়েল অবরোধে গাজায় কোনো ত্রাণ ও বাণিজ্যিক পণ্য না ঢোকায় এমন করুণ হাল অসহায় ফিলিস্তিনিদের। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও ক্ষুধায় মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য নষ্ট খাবার মুখে তুলে নিচ্ছেন তারা। بيتنخل بدل المرة 3 مرات 4 مرات عشان نقدر يعني شحاح عندنا صار كله، بعدين صرنا ننخل لقيت صوص كله زي ما انتم شايفين كله دود ويا اما خربان، يعني هذا كانوا من الاول يرموه الناس للدوام। এমন খাদ্য সংকটের মধ্যেই জাতিসংঘের 25টি বেকারি বন্ধের পর এবার ফিলিস্তিনের বেসরকারি সহায়তা সংস্থার 170টি কমিউনিটি রান্নাঘরের খাদ্য মজুদও ফুরিয়ে এসেছে। فيش اليوم اخر يوم مش هناكل، حنموت من الجوع احنا عشان خاطر اولادنا، يعني احنا ندور عشان نتاكل التكيه بس، ولا بنطبخ ولا بنعجن ولا ولا حاجه، كله عمار وبنشحت شحده كمان। কমিউনিটি রান্নাঘরে যতটুকু খাবার অবশিষ্ট আছে তা দিয়ে 2-1 দিনের বেশি যাবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এতে কমিউনিটি রান্নাঘরগুলো বন্ধের ঝুঁকিতে। আর এটি হলে 23 লাখ জনসংখ্যার গাজা উপত্যকায় প্রতিদিন 4 থেকে 5 লাখ মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ বন্ধ হয়ে যাবে। تكية الطعام هذه تطعم يعني عشرات الأسر النازحة وهي على أبواب الإغلاق بسبب إحكام المعابر وإغلاق المعابر لمدة أكثر من 2 شهرين كاملين متواصلين। খাদ্য সংকটে পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিদিন অপুষ্টিতে ভোগা 9 থেকে 10 হাজার শিশুর চিকিৎসার প্রয়োজন হলেও ওষুধের সংকটে তাও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অবরুদ্ধ ভূখণ্ডে খাদ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সাহায্যের অভাবে 2 মাসে অন্তত 60 জন অনাহারী মারা গেছেন। নিহতদের বেশিরভাগই শিশু, অসুস্থ ও বয়স্ক ব্যক্তি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।
কালোবাজারে ঠেকাতে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এই ম্যাচ থেকে টিকিট বিক্রি বাবদ 50 থেকে 70 লাখ টাকা আয় করারও পরিকল্পনা আছে ফেডারেশনের, জানালেন সহ সভাপতি ফাহাদ করিম। তবে অনলাইনে টিকিট বিক্রির সমালোচনা করছেন সাবেক ফুটবলাররা। শরীফ রওশনের প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় 5 বছর পর জাতীয় স্টেডিয়ামের এই গ্যালারিতে বসে 18,000-এর বেশি দর্শক হামজা চৌধুরী, সামিত সোমের খেলা উপভোগ করতে পারবেন। এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বাফুফের পরিকল্পনা আছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের। তবে এই ম্যাচকে ঘিরে যে অনলাইন টিকিটের ব্যবস্থা, দিন শেষে তা যেন হয়রানির কারণ না হয়, সেই প্রত্যাশাই করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সাবেক ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে অনেক বছর হলো চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই চা বিক্রেতা। একটু ফুরসত পেলেই ক্রেতাদের সঙ্গে ফুটবলের আলাপচারিতায় মেতে উঠেন তিনি। অপেক্ষায় ছিলেন গ্যালারিতে বসে জুনে হামজা জামালদের মাঠের লড়াই দেখার। তবে বাফুফের অনলাইন টিকিট বিক্রির সিদ্ধান্ত ম্লান করে দিয়েছে তার সেই আকাঙ্ক্ষা। আমরা যারা অনলাইনে অভ্যস্ত না তাদের জন্য তো অসুবিধা হবেই। উনি যদি অনলাইনে কাটতে না পারতে দেখতে পারবে না, যারা পাবে তারা দেখবে। জাতীয় স্টেডিয়ামের 18,300 টিকিটের সবগুলো অনলাইনে ছাড়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু। যারা ওই যে ওল্ড টাউনের যেই দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি এসে মাঠে ঢোকায়, হ্যাঁ, তাদের জন্য এই যে অনলাইনে হয়তো একটু ডিফিকাল্ট হবে। হ্যাঁ, এটা তো ডিফিকাল্ট হবে, হয়তো তারা এনজয় করবে, হয়তো তারা এটার মধ্যে ওই বিরক্ত হবে এবং এটার জন্য ঢুকতে চাবে না, এটা হইতে পারে। এই জন্য অনেক দর্শক আমরা মিস করব। তবে অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন বাফুফের সহসভাপতি। সঙ্গে জানালেন দর্শকের চাহিদাকে পুঁজি করে ম্যাচ থেকে 50 থেকে 70 লাখ টাকা আয় করতে চায় ফেডারেশন। কালোবাজারের একটা সুযোগ থাকে, এবার আপনি যদি অনলাইন যখন যান, যখন আপনি আপনার এনআইডি, আপনার ছবি, এগুলির মাধ্যমে টিকিটটা করবেন, সকলে একটি ফেয়ার ইকুয়াল চান্স পাবে। ঢাকার মেজর কিছু পয়েন্টে কিছু হেল্প বুথ রাখবো আমরা, এবং একই সাথে খেলার দিনও আমরা বাইরে একটা বিশেষ হেল্প বুথ রাখবো, যাদের টিকিট পেয়ে যদি প্রিন্ট নিতে কিংবা কোনো কারণে কোনো রকম অসুবিধা হতে পারে তাদেরকে যেন সহায়তা করে। দর্শকদের ম্যাচ উপভোগের পাশাপাশি জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের সুযোগ মিলবে এক টিকিটেই। আমাদের প্রথম চিন্তা ছিল যে আমাদের ফ্যানদেরকে কিভাবে আমরা একটি ভালো অভিজ্ঞতা দেব। তবে এখন পর্যন্ত ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ না করলেও দর্শকদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে বলে জানান এই সহসভাপতি। ডেফিনেটলি জোন ওয়াইজ টিকিট হবে। শরীফ রওশন, এখন, ঢাকা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সবাইকে রাজপথে নামার আহ্বান এনসিপি নেতা হাসনাতের। জুমা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন, এটা ভালো লক্ষণ নয়। সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেপ্তার। দেওভোগ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে, চাঁদাবাজি, ইফটিজিং, মাদক সহ অপহরণের মতো অপরাধ। জম্মু কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দরে ড্রোনের আঘাত, ক্ষেপণাস্ত্র ও রাডার সিস্টেম ধ্বংসের দাবি নয়াদিল্লির। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন.tv।